হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আর উইন্টার শেষ করে সামারে সবাইকে আসলে স্বাগতম। ক্যানাডাতে এখন সম্পূর্ণ সামার চলতেছে। আর এখানে একটা অবাক করা জিনিস আমি আপনাদেরকে দেখাই, যে এখানে গাছের পাতাগুলো আসলে একদিনের মধ্যে সবুজ হয়ে যায়। এই যে মনে হইলো যে গত 2 দিন আগেও গাছে কোনো পাতা ছিল না, আর একদিনের মধ্যে দেখেন কি অবস্থা, পাতা একদম ফুলও ফুটে গেছে। আমার আসলে আগের সব ভিডিওতে আমি আপনাদেরকে এটা বলছি যে ক্যানাডাতে আসলে কি কি সুযোগ সুবিধা আছে, ক্যানাডায় থাকার সুবিধা কি কি। তো আজকে আসলে আমি কিছু ক্যানাডার ডার্ক সাইড নিয়ে কথা বলবো। তো এই কথাগুলা শুনতে অনেকটা খারাপ লাগলেও আসলে এটাই হচ্ছে একদমই সত্যি কথা, আর এটাই হচ্ছে বাস্তব কথা। দ্য ডার্ক সাইড অফ ক্যানাডার প্রথম জিনিসটাই যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্যানাডার ওয়েদার। তো ক্যানাডার ওয়েদারটা আসলে এখন যতটা সুন্দর লাগতেছে এটা আসলে একদমই এরকম না, কারণ এই সামারটা খুবই কম, অ্যারাউন্ড 4 মান্থের মধ্যে হয়তো সর্বোচ্চ থাকে। বাট বাকি যে 8 মান্থ আছে সেটা আসলে অনেক ঠান্ডা থাকে। আর ঠান্ডার তো অবস্থা অনেক খারাপ, আমার আগের ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে ঠান্ডা এখানে আসলে কী লেভেলে এক্সট্রিম হয় আর মানুষের কী পরিমাণ কষ্ট হয় ঠান্ডা এখানে। আর আপনি আসলে ঠান্ডায় যত ইউজ টু হন না কেন, এইখানে ঠান্ডা আসলে সম্পূর্ণই আলাদা। কারণ আমরা যেহেতু আসলে এখানে আমাদের জন্ম হয় নাই, তো এই ঠান্ডা আসলে আমরা কখনোই কোপ আপ করতে পারবো না। তো ঠান্ডার সময় আসলে প্রায়ই সবাই অসুস্থ হয়ে যায়। যেমন লাস্ট উইন্টারে আমিও উইন্টারের অলমোস্ট শেষের দিকে আমিও একদম অসুস্থ হয়ে গেছিলাম। আর সেকেন্ড যে ডার্ক সাইড আছে সেটা আমি বলবো এখানের বাসা ভাড়া প্লাস এখানে রেন্ট। তো এইখানে আসলে বাসা ভাড়া পাওয়াটা অনেক টাফ, আর যদি পাওয়াও যায় সেটা আসলে আমাদের সাধ্য মতো হয় না, কারণ এখানে বাসার প্রাইস অনেক বেশি। যে কোনো একটা স্টুডিও রুম অথবা যে কোনো একটা যদি নর্মাল আপনি শেয়ার রুমও নিতে চান তাও আপনার আসলে অনেক খরচ পড়ে যায়। আর যদি ফ্যামিলির সহ আসেন তাহলে তো কথাই নাই, মানে যা ইনকাম করবেন তার সবটুকুই চলে যাবে হচ্ছে আপনার বাসা ভাড়ার এইসব কিছু দিতে, রেন্ট দিতে। আর এখন আসি আসলে জবের স্ট্রাগল নিয়ে। আগে তো এখানে জব পাওয়াটা অনেকটাই টাফ, অনেকটাই ইম্পসিবল বলা যায়। আর যদি আপনি একবার জব পেয়েও যান তো সেই জব আসলে কতদিন থাকবে তার কোনো গ্যারান্টি নেই। একটা কথা আছে এখানে যে মন্ট্রিয়ালের ওয়েদার আর হচ্ছে মন্ট্রিয়ালের জব, এই দুইটারই কোনো আসলে গ্যারান্টি নেই। কারণ এখানে ওয়েদার যেমন এই যে এখন অনেক গরম সানি ওয়েদার, একটু পরে শুরু হয়ে যাবে রেইন, আবার একটু পরে স্নোফলও হইতে পারে, এটা আসলে কেউ বলতে পারবে না। এখানে জবটাও হচ্ছে অনেকটা এরকম। আমার ওয়াইফ একটা কোম্পানিতে জব করতো, ওকে জাস্ট মনে হয় 1 মিনিটের মধ্যে জাস্ট বলে দিছে যে তোমাকে কালকে থেকে আর আসতে হবে না, কালকে থেকে তোমার অফিস নেই। তো এই কারণে এখানে আসলে যারাই জব করে তারা কেউ একটা জব করে না, তারা একটা জবের পাশাপাশি আরও জব করতে থাকে, অনেকে অনেক জব খুঁজে, সবাই হাতে একটা আসলে অপশন রেখে দেয়। আর এইখানে আসলে জব খুঁজতে খুঁজতে স্ট্রাগল করতে করতে মেন্টাল হেলথের যে একটা 12টা বেজে যায় সেটা আসলে কেউই সচরাচর বুঝতে পারে না। তো এখানে আসলে ম্যাক্সিমাম ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা আছে সবাই আসলে এত পরিমাণ ডিপ্রেশনে থাকে, তো ওদের সাথে আসলে কথা বললে এটাই আসলে বোঝা যায় যে ওরা আসলে লাইফ নিয়ে কী করবে, ওদের ফিউচার প্ল্যান কী, কেউ আসলে শিওর না। কারণ হচ্ছে একে তো ক্যানাডাতে পিআর সেটা এখন সম্পূর্ণ আনসার্টেইন। এত টাকা খরচ করার পরে যদি আসলে এখানে পিআর না পায়, প্লাস এখানে যদি আসলে থাকতে না পারে, ভালো একটা জব না পায়, তাহলে আসলে লাইফ এখানে একদমই শেষ। আরেকটা যদি আমি আসলে ক্যানাডার ডার্ক সাইড বলি, সেটা আমি আসলে বলবো এটার ওভার ট্যাক্স। এখানে আসলে ট্যাক্স এতটাই বেশি যে ধরেন আপনি যদি ফর অ্যান এক্সাম্পল 100 টাকা ইনকাম করেন, প্রায় হাফের মতো আপনার ট্যাক্স যাবে চলে। তো অনেকে এখন এটা বলতে পারে যে হ্যাঁ, ওরা তো আসলে অনেক সুযোগ সুবিধা দিচ্ছে, তো অনেক কিছুই দিচ্ছে, তো এটার কারণে তো ট্যাক্স ওরা কাটতেই পারে। আসলে এই সুযোগ সুবিধাটা কোনোটা আসলে আমরা পাচ্ছি না, কারণ এটা আসলে এখানে যারা সিটিজেন ওরাই হয়তো বা সুযোগ সুবিধাগুলো পায়। তো সেই হিসাবে আসলে আমাদের মতো যারা স্টুডেন্ট আছে অথবা যারা বাংলাদেশ থেকে আসছে ওয়ার্ক পারমিট নিয়ে, তো আমরাও যখন আসলে ওদের সমপরিমাণে ট্যাক্স দিই তখন আসলে এই জিনিসটা আনফেয়ার হয় অনেকটাই, কারণ আমরা ওদের তুলনায় কোনোই সুযোগ সুবিধা পাচ্ছি না। আর লাস্ট একটা কথা বলি, সেই কথাটা হচ্ছে আসলে ক্যানাডার রেসিজম নিয়ে। আমি আসলে আমার এর আগে বেশ কয়েকটা ভিডিওতে বলছি, আমি আসলে এখন পর্যন্ত ক্যানাডাতে তেমন কোনো একটা রেসিজম আসলে আমি দেখি নাই। তবে আসলে আজকে আমি এই ভিডিওতে বলবো যে বিশেষ করে লাস্ট বেশ কয়েক সপ্তাহ আগে আমার সাথে আসলে অনেকগুলো ইনসিডেন্ট হয়েছে। তখন আমার কাছে আসলে এই জিনিসটা মনে হয়েছে যে না, ক্যানাডা আসলে এখন আর আগের মতো নাই, আর এইখানে আসলে রেসিজম আস্তে আস্তে করে অনেকটাই বাড়তেছে। তো আমরা আসলে রেসিজম বলে যেটা আগে বুঝতাম যে ঠিক আছে স্কিন কালার অথবা দেখতে কালো, এইসব মানুষকে আমরা মনে করতাম যে আচ্ছা এইটাই হচ্ছে আসলে রেসিজম। বাট এখানে আসলে ব্যাপারটা এরকমই না। রেসিজম আসলে সব কিছু নিয়ে হতে পারে, আপনার দেশ নিয়ে হতে পারে, আপনার স্কিন কালার নিয়ে হতে পারে, আপনার ধর্ম নিয়ে হতে পারে, ইভেন আপনি কী টাইপের জব করতেছেন সেখানেও হতে পারে।
তো আমি একটা এক্সাম্পল দিই, আমি তো আসলে বাস মেট্রো এই সব কিছুতে আমি যাতায়াত করি, তো ম্যাক্সিমাম টাইমেই দেখি যে ধরেন যারা আফ্রিকার মানুষ, তো ওদের পাশে আমি খুব কম ক্যানাডিয়ান যারা আছে অথবা সাদা চামড়া মানুষ যারা আছে ওদেরকে আমি আসলে কখনোই ওদের পাশে বসতে দেখি না। ওরা সিট খালি থাকলেও ওরা ওদের পাশে কখনোই বসে না। তো এইটাকে আমার কাছে মনে হয় ওয়ান কাইন্ড অফ একটা রেসিজমই। এটা তো আসলে শুধু একটাই গেছে, এরকম আসলে অনেক অনেক ইনসিডেন্ট আছে, অনেক ইনসিডেন্ট আমার সাথে হয়েছে। আমি যদি জাস্ট একটা কথা বলি, সেটা হচ্ছে এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা আছে, তো ওদের সাথে আমি বলবো যে ইউনিভার্সিটিও অনেক সময় অনেক রেসিজম করে। আর এইখানে একটা জিনিস যেটা আমি দেখলাম সেটা হচ্ছে ইউনিভার্সিটিতে আপনার অন্যরকম একটা স্ক্যাম চলে। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা আছে, তো ওদের তো আসলে একটা কোর্স নিতে আসলে অনেক টাকা লাগে, প্রায় 3000-4000-এর মতো টাকা লাগে, মানে 4000 আসলে ক্যাড লাগে। তো সেই হিসাবে আসলে ওরা কি করে, ওরা এইসব স্টুডেন্টকে ইচ্ছা করে এইসব কোর্সে এমন গ্রেড দেয় যাতে করে এই কোর্সটা আবার রিটেক নেওয়া লাগে। তো আমি বলবো যে এইটা ওয়ান কাইন্ড অফ একটা ইউনিভার্সিটি স্ক্যাম। কারণ আমার সাথে একটা ইনসিডেন্ট হয়েছে যে আমার মিড পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, বোথ পরীক্ষা আসলে এত ভালো রেজাল্ট হওয়ার পরেও আমাকে এমন একটা গ্রেড দিচ্ছে যে গ্রেডের কারণে হয়তো এই কোর্সটা আমার রিটেক নেওয়া লাগতে পারে। তো এটা যখন আমি আসলে আমার ইউনিভার্সিটি টিচারকে আমি যখন আসলে মেল করছি যে আচ্ছা আমার সাথে কেন এরকম হয়েছে, যে আপনি আমাকে কেন এরকম দিচ্ছেন, তখন সে আসলে আমাকে অনেক ভুগিচুগি বুঝ দিতেছে। তো সে বলতেছে যে হ্যাঁ তোমাদের ক্লাসে পারফরমেন্স এটা ছিল না, তোমরা ক্লাসে এটা করতে পারো নাই। কিন্তু আসলে ব্যাপারে এরকম কোনো কিছু ছিল না, ক্লাসে আসলে কোনো সে পারফরমেন্স নেয় নাই। ইভেন পারফরমেন্স যেগুলো নেওয়া হয়েছে সেগুলো আমরা সব কিছু সাবমিট করছি, তারপরও সে আসলে সেখানে আমাদেরকে কোনো মার্ক দেয় নাই। আর এটা যে শুধু আমার সাথে হয়েছে ব্যাপারটা আসলে এরকম না, এই জিনিসটা আসলে আমার ক্লাসে আমার সাথে এরকম আরও 4-5 জন আছে যারা আমাদের মধ্যে বাংলাদেশ থেকে আসছে, সবার সাথে আসলে সেম জিনিসটাই হয়েছে। তো আমি এখানে বলবো যে এই জিনিসটা ওয়ান কাইন্ড অফ একটা রেসিজম অ্যাক্টের মধ্যে একটা পড়ে। কারণ আমার একটা ইনসিডেন্ট খেয়াল আছে যে এক্সাম হলে, তো যখন আমাদের এক্সাম চলতেছিল তখন সেই আমার টিচার আসছে, তো এসে দেখা গেছে সবাইকে জিজ্ঞেস করতেছে যে কারো কোনো এক্সামে সমস্যা হইতেছে কিনা, কোনো কোর্সে সমস্যা হইতেছে কিনা। তো যখন আমি আসলে হাত তুলছি, আমি যখন তাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করছি, সে আসলে আমার সেই কোশ্চেনে কোনো অ্যান্সারই দেয় না, ইভেন সে আমার কাছেও আসেনি। তো তখন আমার কাছে মনে হয়েছে যে না, আসলে এইখানে রেসিজম যে একদমই নাই ব্যাপারটা অমন না। তো সেটা সবার মধ্যেই আছে, কেউ হয়তো বা সেটা সামনাসামনি শো করে না, আবার কেউ হয়তো বা অনেক অ্যাক্টের মাধ্যমে শো করে দেয়। তো আসলে এখন সিদ্ধান্ত আপনার যে এত কিছুর পরেও কি আপনি কানাডা আসবেন কি না আসবেন না। এটা আসলে সম্পূর্ণ ডিপেন্ড করে একজনের লাইফের গোল এক এক রকম, একজনের লাইফের ইচ্ছা এক এক রকম। তো আমি বলবো যে এত কিছুর পরেও এখানে থেকে একটাই শান্তি, সেটা আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে এখানে একটা অন্যরকম একটা ইন্ডিপেন্ডেন্সি আছে। এইখানে আপনি যে একটা একা স্বাধীনতা পাবেন, সেটা আমি মনে হয় না যে আপনার দেশে আপনি সেটা কখনই পাবেন। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।